বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আমার কলকাতা। লেখক ও বিষয় পরিচিতি। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম 1934 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর ফরিদপুর, বর্তমান বাংলাদেশ। তার সাহিত্য জীবন শুরু হয় কবিতা রচনা দিয়ে। কৃত্তিবাস পত্রিকায় তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক। তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন, বর্তমানে উপন্যাস ও ছোটগল্প রচনার ক্ষেত্রেও তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তার প্রথম কিশোর উপন্যাস ভয়ঙ্কর সুন্দর 1983 খ্রিস্টাব্দে বঙ্কিম পুরস্কার এবং 1985 খ্রিস্টাব্দে সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্যে একাডেমি পুরস্কার লাভ করেন। আমার কলকাতা রচনাটি সাপ্তাহিক আনন্দমেলায় প্রকাশিত হয়। রচনাটিতে কবির বাল্য ও কৈশোরের কলকাতার স্মৃতি কথা বিবৃত হয়েছে। কলকাতার প্রতি লেখকের অসীম ভালোবাসা রচনাটিতে পরিস্ফুট। শুরু হচ্ছে আজকের গল্প আমার কলকাতা। আমি কলকাতায় জন্মাইনি, তাই কলকাতাকে বেশি ভালোবাসি। বাইরে থেকে এসেছি, সেজন্য শহরটাকে খুব আপন করে নিয়েছি। ক্রমশ কলকাতার ওপর এমন মায়া জন্মে গেছে যে পৃথিবীর যেখানেই যাই বেশি দিন মন টেকে না, কলকাতায় ফেরার জন্য মন ছটফট করে। এক ধরনের মানুষ আছেন যারা মনে করেন তাদের ছেলেবেলায় সবকিছুই ভালো ছিল, আর এখন সবকিছুই খারাপ হয়ে গেছে। তারা বলেন আগে কমলালেবু বেশি মিষ্টি ছিল, ইলিশ মাছ খেতে অনেক সুস্বাদু ছিল, কাঁচা লঙ্কার ঝাল বেশি ছিল, আর কলকাতা শহরটাও অনেক ভালো ছিল। কিন্তু এখন যারা ছোট তাদেরও কি কলকাতা ভালো লাগে না? তারাও কি একসময় বড় হয়ে কিংবা বুড়ো হয়ে বলবে না যে তাদের ছেলেবেলাতেও কলকাতা শহরটা বড় সুন্দর ছিল? আমার ছেলেবেলার কলকাতার অনেক চমৎকার স্মৃতি আছে। আবার এখনকার কলকাতা থেকেও আমি অনেক আনন্দের জিনিস খুঁজে পাই। মানুষ যেভাবে বদলাচ্ছে, শহরও সেইভাবে বদলায়। আমাদের ছেলেবেলায় কলকাতায় বেশিরভাগ বাড়িতেই ইলেকট্রিকের আলো ছিল বটে এবং রাস্তায় ছিল গ্যাসের আলো, তবু বেশ কয়েক বছর আমাদের সন্ধ্যের পর অন্ধকারে থাকতে হয়েছিল। তখন লোডশেডিং ছিল না, কিন্তু ছিল মহাযুদ্ধ। জাপানিরা এসে যখন তখন বোমা ফেলতে পারে এই ভয়ে সারা শহরটা অন্ধকারে ডুবিয়ে রাখা হতো। তখন সেই লোডশেডিংয়ের নাম ছিল ব্ল্যাক আউট। ঘরের মধ্যে খুব দরকারের সময় আলো জ্বালতে হলেও দরজা জানলা সব বন্ধ করে দিতে হলো। বাল্বগুলোকে তখনকার দিনে বলা হতো ডুম। কালো কাগজের ঠুলি পরানো ডুমগুলোকে মনে হতো জলদস্যুদের চোখের মতন। স্বাধীনতার আগে পর্যন্ত কলকাতার কয়েকটা পাড়ার নাম ছিল সাহেবপাড়া। ধর্মতলা চৌরঙ্গীর মোড় থেকে মোটামুটি ভবানীপুর পর্যন্ত এলাকাটা ছিল সাহেবদের দখলে। সেখানে বাঙালিরা বিশেষ পাত্তা পেত না। সাহেবরাও শ্যামবাজার, বাগবাজার কিংবা কালীঘাটের মতো এলাকার বাঙালি পাড়ায় বিশেষ যেত না। এইসব পাড়ায় সাহেব বলতে দেখা যেত সাহেব পুলিশদের। কি ভয়ঙ্কর তাদের চেহারা! এখনকার পুলিশদের সঙ্গে কোনো তুলনাই হয় না। বিরাট লম্বা চওড়া লাল রঙের মুখ, কারো কারো চুলের রঙও লাল। দেখলে ভয় ও ভক্তি হতো। একবার হাতিবাগান বাজারের কাছে আমি একটা ভারত ছাড়ো আন্দোলনের মিছিলের পেছনে পেছনে ছুটছিলাম। তখন আমার এতই কম বয়স যে মিছিলে যোগ দেবার কথা নয়। কিন্তু বাড়ির সামনে দিয়ে মিছিল যাচ্ছে দেখে আমিও বন্দে মাতরম করতে করতে দৌড়তে লাগলুম প্রায় কিছু না বুঝেই। হঠাৎ গাড়ি পুলিশ এসে ভেঙ্গে দিতে লাগলো মিছিল। দুমদাম করে লাঠি দিয়ে মারতে লাগলো মিছিলের লোকদের। ভিড়ের মধ্যে আমি পালাবার সুযোগ পেলুম না। একসময় দেখি কি, আমার ঠিক সামনেই দৈত্যের মতো চেহারার একটা লালমুখ পুলিশ সার্জেন্ট। খুব ফর্সা বলে এদের বলা হতো গোরা। সেই সার্জেন্টটির এক হাতের থাবা আমার মুখের চেয়েও বড়। সে এক থাবা আমার মুখে বসিয়ে খুব জোরে একটা ঠেলা মারল। আমি ছিটকে পড়ে গেলুম। ফুটপাতের এক কোণে লেগে আমার কপাল কেটে গেল খানিকটা। সেদিন কিন্তু আমার বেশ আনন্দ হয়েছিল। আমার মনে হয়েছিল আমিও যেন স্বাধীনতার একজন সৈনিক। সেদিনই ঠিক করেছিলুম আর একটু বড় হয়ে সুভাষ বোসের আজাদ হিন্দ বাহিনীতে যোগ দিয়ে সাহেবদের সঙ্গে খুব লড়াই করব। কিন্তু সে সুযোগ আর পাওয়া গেল না। মাত্র কয়েক বছরের মধ্যেই ইংরেজরা ভয় পেয়ে এদেশ ছেড়ে চলে গেল। এখন আর অবশ্য ইংরেজদের ওপরে আমাদের রাগ নেই। তারা কিছু কিছু ভালো কাজও করেছিল। সেই সব কথা মনে পড়ে। কলকাতার বড় বড় রাস্তাঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মনুমেন্ট, হাওড়া ব্রিজ অর্থাৎ যা কিছু দেখবার মতো জিনিস তা তো সাহেবরাই বানিয়ে গেছে। তারপর আর নতুন সেরকম কিছু তো আমরা বানাতে পারিনি বিশেষ। একমাত্র পাতাল রেল ছাড়া।
ইংরেজদের রাজধানী লন্ডনে গিয়ে আমি প্রত্যেকবারই চমকে উঠি। কলকাতার সঙ্গে অনেক মিল খুঁজে পাই। প্রথমবার গিয়ে তো আমি খুবই চমকে উঠেছিলুম। মনে হয়েছিল যেন এলডিন রোডে কিংবা থিয়েটার রোডে এসেছি। একই রকম রাস্তা, একই রকম দুপাশে বাড়ি, দোতলা, সেগুলোও আমাদেরই মতন, শুধু লগুনের সব বাসের রং লাল। লন্ডন শহরের অনুকরণেরই তো তারা কলকাতা শহরটা বানিয়েছিল। একবার আমাদের ময়দানের মতন লন্ডনের হাইড পার্কে আমি এক বন্ধুর সঙ্গে ঘুরছিলুম। সাহেবরা বাংলা বুঝবে না, এই জন্য আমিও আমার বন্ধু কথা বলছিলুম বাংলায়। লন্ডনের পাতাল রেল অর্থাৎ টিউব ট্রেনে যে পকেটমারদের উপদ্রব আছে তা দেখে খুবই মর্মাহত হয়েছিলুম। বন্ধুকে বলছিলুম, দেখেছিস, হাইড পার্কের এক একটা জায়গা প্রায় কলকাতারই মতন নোংরা হয়ে গেছে। পাশ থেকে এক বুড়ো সাহেব পরিষ্কার বাংলায় বলে উঠল, হু, লন্ডনের অবস্থাও কলকাতার মতন হতে আর দেরি নেই। কিংবা কলকাতা হয়ে যাচ্ছে লন্ডনের মতন। আমেরিকার এক সাহেব কলকাতা সম্পর্কে একটা কথা বলে আমাকে হতবাক করে দিয়েছিলেন। সাহেবটি একটি ব্যাংকের প্রেসিডেন্ট। খুব হোমরা চোমরা লোক। আমি কলকাতা থেকে আসছি শুনে তিনি বললেন, কলকাতা তো খুব সুন্দর শহর। পরিষ্কার ঝকঝকে রাস্তা, আর আবহাওয়াও বেশ ঠান্ডা। আমি ভাবলুম, সাহেবটি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন, না অন্য কোনো শহরের কথা ভুল করছেন। তাকে জিজ্ঞেস করলুম, আপনি কি কখনো কলকাতা শহরে গিয়েছিলেন? তিনি বললেন, নিশ্চয়ই। অনেকবার গেছি, সেই শহরের কথা আমার বেশ ভালো মনে আছে। শহরটি সুন্দর তো বটেই, সেখানকার মানুষদের ব্যবহারও খুব বন্ধুত্বপূর্ণ। পরে জানলুম, সেই সাহেবটি দ্বিতীয় মহাযুদ্ধের সময় ছিলেন একজন পাইলট। একটা পুরো শীতকাল তিনি কাটিয়ে গেছেন কলকাতায়। কলকাতার রেড রোডে তিনি প্লেন নামাতেন প্রায় প্রত্যেক দিন। চীনদেশে তখন খুব খাদ্যাভাব দেখা দিয়েছিল বলে কলকাতা থেকে প্রত্যেক দিন প্লেনে করে প্রচুর চাল, গম চীন দেশে পাঠানো হতো। এই সাহেবটি সেরকম একটা প্লেন চালাতেন। ইনি মনোরম শীতকালে রেড রোডের মতন একটা রাস্তা দেখে ফিরে গেছেন। আমি আর সাহেবটির ধারণা ভাঙলুম না। তবে সাহেবটির শেষ কথাটা এখনো সত্য। কলকাতা শহরটা আর তেমন সুন্দর নয় বটে, কিন্তু এখানকার মানুষের ব্যবহার সত্যিই বন্ধুত্বপূর্ণ। পৃথিবীর সব দেশের মানুষ একথা স্বীকার করেন। আপনারা শুনছিলেন আমার কলকাতা। রচনা, সুনীল গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে, সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।